আসসালামু আলাইকুম। আজকে আমরা রসায়নের ধারণা এসএসসি কেমিস্ট্রির চ্যাপ্টার 1 রসায়নের ধারণা চ্যাপ্টারটি পড়ব। চ্যাপ্টারটি পড়ার সময় প্রথম পেজে লেখা আছে প্রাগৈতিহাসিক যুগ। প্রাগৈতিহাসিক যুগটা কি? আসলে আমরা দেখি, প্রাগৈতিহাসিক যুগটা হলো মানুষের উদ্ভব থেকে শুরু করে লিখন পদ্ধতির আবিষ্কার পর্যন্ত সময়কাল। তার মানে কি, মানুষ সৃষ্টি হওয়ার পর থেকেই লেখালেখি শিখে নাই, একটা সার্টেন টাইম পর্যন্ত লেখালেখি করা শিখে নাই। আস্তে আস্তে সভ্য হওয়ার পরে আস্তে আস্তে লেখালেখি শুরু হয়েছে। তার মানে প্রাগৈতিহাসিক যুগের শুরু হয়েছে মানুষ সৃষ্টির পর থেকে, এবং শেষ হয়েছে বিভিন্ন সভ্যতায় যখন লেখালেখি শুরু হয়েছে, লেখালেখিটা আবিষ্কার হয়েছে। এই যে শেষ, যখন বিভিন্ন সভ্যতায় লেখালেখি শুরু হয়। এটা কখন শুরু হয়? প্রায় 3000 খ্রিস্টপূর্বের দিকে সুমেরীয় সভ্যতা। এটা জিকে প্রশ্নে আসে বা সাধারণ জ্ঞানে আসে যে কখন থেকে মানুষের লেখার উদ্ভব হয় বা লেখালেখি শুরু হয়। সুমেরীয় সভ্যতা থেকে। এই সুমেরীয় সভ্যতাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের এসএসসিতে আসবে না। ওকে, তাহলে এই প্রশ্নটা গেল। এখন কয়লা পুড়ালে তাপ উৎপন্ন হয়। বইয়ের ফার্স্ট পেজেরই একটা লাইন, কয়লা পুড়ালে তাপ উৎপন্ন হয়। কেন উৎপন্ন হয়? তাপটা কেন উৎপন্ন হয়? তার একমাত্র কারণ হলো গিয়ে, কয়লা যখন পুরানো হয় তখন এর মধ্যে দহন প্রক্রিয়া চলে। দহন বিক্রিয়া চলে। দহন প্রক্রিয়া যেটি বলবো, দহনের কারণে কয়লা পুরানোর ফলে তাপ উৎপন্ন হয়। এখন আমরা সবাই জানি দহন মানে কি, কিন্তু আমি একটু এটা অন্যভাবে শিখে দিই। দহন মানে অক্সিজেন দিয়ে পুরানো। অক্সিজেন দিয়ে পুরানো যে কোনো জিনিস অক্সিজেন দিয়ে যদি পুরাইতে পারেন তাহলে ওটা দহন। তার মানে কি, দহন মানে কি, অক্সিজেন দিয়ে পুরানো। পুরানো মানে কি, অক্সিজেন দিয়া জ্বালাই দিব ওইটাকে, এটাই দহন। এখন কয়লা পুরালে তাপ উৎপন্ন হয়। এখন কয়লারে পুরাইতে হবে, কেমনে পুরাবো? আসলে দেখি, এই যে কয়লার মেইন উপাদান হলো গিয়ে কার্বন। কয়লার মেইন উপাদান হলো গিয়ে কার্বন। এই যে কার্বনকে কি করবো আমরা, অক্সিজেন দিয়ে পুরাবো, মানে অক্সিজেন দিয়ে বিক্রিয়া করবো। এই অক্সিজেন দিয়ে বিক্রিয়া করার নামই হলো দিয়ে দহন। এখন আমরা জানি কয়লার দহন বিক্রিয়া কি হয় বা কার্বনের দহন বিক্রিয়া কি হয়। কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় এবং তাপ উৎপন্ন হয়। তাপ তাপ উৎপন্ন হয় কেন? কারণ কয়লার দহন প্রক্রিয়া একটা তাপ উৎপাদী বিক্রিয়া। কারণ যেহেতু তাপটা উৎপন্ন হয়েছে বিক্রিয়ক হিসেবে, সেই কারণে এটা তাপ উৎপাদী বিক্রিয়া। এখন এই জায়গায় তাপ উৎপন্ন হয়, কিন্তু সেম জিনিস আরেকটা কার্বন এই অক্সিজেনের সাথে যুক্ত হয়, কিন্তু কার্বন মনোক্সাইড তৈরি হয়। এবং তাপ তাপ ঠিকই তৈরি হয়, কিন্তু কার্বন মনোক্সাইড তৈরি হয়। তাহলে দুইটা কি অন্যরকম বিক্রিয়া? না, দোনোটাই দহন বিক্রিয়া, কিন্তু এইটা সম্পূর্ণভাবে বিক্রিয়া হয়। সম্পূর্ণ। আর এই জায়গায় কার্বনটা সম্পূর্ণ বিক্রিয়া হয় না, আংশিকভাবে বিক্রিয়া হয়। আংশিক আংশিক মনে করেন এই অক্সিজেন দিয়ে এই কার্বনটাকে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করতে পারে। তার মানে ওদের বিক্রিয়া শেষে কোনো উৎপাদ নাই। কিন্তু এখানে যদি দুইটা কার্বন থাকার কারণে কি হয়েছে, অক্সিজেনের লিমিট ছিল একটা কার্বন, কিন্তু অক্সিজেন দুইটা কার্বন খাইতে হবে, কিন্তু ও তো খাইতে পারবে না। তার মানে কার্বনে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন দেওয়া হয় নাই। এখানে অক্সিজেন আরো বাড়ানো দরকার ছিল, যে কারণে বাড়ানো হয় না। দেখা ও লোডের কারণে ও আংশিকভাবে বিয়োজিত হয়েছে বা আংশিকভাবে বিকৃত হয়েছে বা বিক্রিয়া করা হয়েছে। এই কারণে ওর তাপ উৎপন্ন হয়েছে। তার মানে এটা হলো আংশিক জারণ, আর এটা হলো সম্পূর্ণ জারণ, এটা হলো আংশিক জারণ। এখন আমরা পড়বো আর্দ্র পরিবেশে লোহা জাতীয় জিনিস রেখে দিলে মরিচা পড়ে। মরিচার কনসেপ্টটা অনেক ডিপ। আপনি যদি একবার বুঝতে পারেন তাহলে আর কিছু লাগবে না। এবং এই কনসেপ্টটা অনেকে অনেক বেশি ভুল করায়। তো আমি চেষ্টা করবো যে এটা একদম ডেপথ অনুযায়ী এবং সঠিকটা যেন শিখেন। সেই জন্য ওকে, মরিচার কনসেপ্টটা কি আসলে বুঝি। লোহার ভিতরে মরিচা পড়ে, আমরা সবাই জানি। কেন পড়ে, কি কারণে পড়ে? ধরেন একটা লোহা বা রড, বিল্ডিং বানানোর জন্য রড থাকে না, একটা রড কি হয়, রাস্তার ভিতরে রেখে দিলে, বৃষ্টি পড়লে বা কয়েকদিন পরে রেখে দিলে দেখা যায় যে রডটা ঝংকার পড়ে গেছে বা মরিচা পড়ে গেছে। কেন পড়ছে? আসলে পড়ার কারণটা কি? এখন এটার ভিতরে মরিচা পড়ে কেন, এটার কারণটা দেখি, বিক্রিয়াটা দেখি। মরিচা পড়ার কারণটা কি করলে মরিচা উৎপন্ন হয়? লোহাকে যখন পানি পানি মানে কি, লোহাকে যখন অক্সিজেন এবং পানি দেওয়া হয়,
লোহার ভিতরে দুইটা একসাথে লাগবে। লোহার ভিতরে অক্সিজেন দিতেও যদি পারে এবং পানিও যদি দিতে পারে তাহলে মরিচা উৎপন্ন হবে। মরিচা। এখন কথা হলো গিয়ে, এটা হলো গিয়ে আমরা সবাই জানি যে লোহার ভিতর লোহা মরিচা আর অক্সিজেনের সাথে বিক্রিয়া লোহা অক্সিজেন এবং পানির সাথে বিক্রিয়া করে মরিচা উৎপন্ন করে। কিন্তু এই জায়গায় আমাদের ভুল কনসেপ্ট, এই যে এই পানিটা আছে না, পানিটা গ্যাসিয়াস অবস্থায় থাকে। তার মানে কি, এই পানিটার নাম থাকবে জলীয় বাষ্প। জলীয় বাষ্প বলার কারণ কি একটু পরে জানাইতেছি। দেখেন, লোহা যখন অক্সিজেন এবং পানির সাথে বিক্রিয়া করে, এখন আমরা পানির ওয়ার্ডটা জীবনে ইউজই করবেন না। লোহা অক্সিজেন এবং জলীয় বাষ্প, এই পানি ওয়ার্ড ইউজই করবেন না। পানি ওয়ার্ড ইউজ করবেন না, জলীয় বাষ্প ইউজ করতে হবে। কেন ইউজ করতে হবে আমি বুঝাই। লোহা যখন অক্সিজেন এবং জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে তখন মরিচা পড়ে। এখন মরিচা পড়ার কাহিনী হলো গিয়ে, শর্ত হলো গিয়ে অক্সিজেন আর জলীয় বাষ্প। এটা কিন্তু পানি না, পানি গ্যাস অবস্থা থাকে, ওটা জলীয় বাষ্প বলে। মনে করেন নদীর পানি অত্যন্ত তাপ বা এক্সট্রিম হিটের কারণে উদা হয়ে যায়, দেখবেন পানি শুকায় যায়। পানি শুকায় গেলে ওই পানিগুলো কই যায়, বাতাসের ভিতরে পানিগুলো বাষ্প আকারে ঘুরে বেড়ায়, ওইটাকে বলা হয় জলীয় বাষ্প। এখন দেখেন, জলীয় বাষ্প আকারে থাকলে অক্সিজেনের সাথে এবং অক্সিজেনের সহকারে লোহার সাথে বিক্রিয়া করলে মরিচা উৎপন্ন হবে। এখন দেখেন, এই বিক্রিয়াটা আমরা যদি দেখি, এই যে লোহার মূল উপাদান কি, আয়রন একটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে এবং পানি আবারও বলছি যে এটা পানি না, এটা হলো কি জলীয় বাষ্প। এই যে গ্যাস, এটা লিখতেই হবে। গ্যাসের সাথে বিক্রিয়া করে আয়রন অক্সাইড উৎপন্ন করে, কিন্তু আর্দ্র আয়রন অক্সাইড। এটা দিয়ে আরেকটা নাম হলো হাইড্রেটেড আয়রন অক্সাইড। বা দেখেন এখানে যোজনী কত, Fe2O3, মানে আয়রনের যোজনী 3, তার মানে ফেরিক অক্সাইড, আর্দ্র ফেরিক অক্সাইড। এখন দেখেন মাঝে মধ্যে এটা সমতাও চায়, যে সমতা করতে হবে। এখন যদি সমতা করতে হয়, সমতাটা বুঝবেন কিভাবে, এই যে দেখেন মরিচার দিকে তাকাবেন, সমতা কিভাবে মুখস্থ করা লাগবে না, একটু টেকনিক খাটে যান। মরিচার আছে, এই চতে মনে করবেন 4, এই 4 লাগবেন সামনে আয়োডাইন। এখন মরিচার ভিতরে কয়টা ওয়ার্ড আছে, 1 2 3, এই 3টা ওয়ার্ড আছে, তাহলে 3টা অক্সিজেন লাগবে। হ্যাঁ, তার মানে 4টা আয়রন 3টা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আয়রন অক্সাইড বা ফেরিক অক্সাইড, পানিযুক্ত ফেরিক অক্সাইড। এখন সমতা করার জন্য এই যে দেখেন, আয়রন অক্সাইড বা ফেরিক অক্সাইড, এই ফেরিক অক্সাইড আর পানি দুইটা জিনিস একসাথে যুক্ত হয়েছে, এই কারণে এই জায়গায় এই হিসেবে 2, মানে আপনার মনে রাখার জন্য দুইটা পার্ট 2। এখন দেখেন পানিরটা কি করবো, পানির কোনো সমতাকরণ নাই, পানির কোনো স্পেসিফিক কোয়ান্টিটি নাই। কারণ একটা সময় দেখা যায় শীতকালে আর্দ্রতা বেশি থাকে, গ্রীষ্মকালে আর্দ্রতা কম থাকে, বা বাতাসে যদি বা জলীয় বাষ্প পরিমাণ বেশি থাকে তাহলে তাড়াতাড়ি মরিচা পড়বে, জলীয় বাষ্প পরিমাণ কম থাকলে দেরিতে মরিচা পড়বে। এই কারণে আমরা এক্স পরিমাণ দিছি। এখন যে কোনো পরিমাণ হতে পারে, এখানে কোনো স্পেসিফিক নাই, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, এটা কোনো লিমিট নাই। এখন আমি কেন বললাম যে পানিটা গ্যাসিয়াস হইতে হবে? গ্যাসিয়াস হওয়ার কারণ কি জানেন? এই যে দেখেন, আপনি যখন এই যে এখানে দেখেন লেখাই আছে, পানির ভিতরে রাখলে কি হয়। একটা আর্দ্র পরিবেশে রাখা দিলেন, আপনি আপনার বইয়ে আছে আর্দ্র পরিবেশে রাখা দিছি, রাখা দেওয়ার কারণে কি হয়েছে, মরিচা হয়েছে। তার মানে কি, খোলা একটা মাঠের ভিতরে রেখেছেন, বৃষ্টি পড়ছে, বৃষ্টির পানি লাগছে রডে বা লোহায়, এবং বাতাসে অক্সিজেন অফুরন্ত আছে, তার মানে এটা ঝংকার পড়বে বা মরিচা পড়বে 100%। এখন কেন আমি গ্যাসিয়াসই বললাম? আমি বাসা থেকে পানি ঢেলে দিতে পারতাম না, বা আমি নদীর ভিতরে রাখা দিতে পারতাম না লোহাটা? এখন দেখেন, এখানে একটা কনসেপ্ট আছে যে নদীর ভিতরে রাখলে কি হয় বা পানির ভিতরে রাখলে কি হয়। পানির ভিতরে মনে করেন এই যে একটা নদী বা একটা পুকুরের ভিতরে আপনি একটা লোহার দণ্ড রাখলেন, সমস্যা কি? আমরা তো বলছি যে মরিচা পড়ার জন্য 2টা শর্ত, একটা হলো অক্সিজেন লাগবে আর একটা হলো পানি লাগবে। পুকুরে তো পানির অভাব নাই, পুকুরে পানির অভাব আছে না, পুকুরের পানি এটার সাথে লাগতেছে, ঠিক আছে। অক্সিজেন, কারণ বলতে পারেন পানিতেও তো অক্সিজেন নাই, না, পানিতে অক্সিজেন আছে। এই যে পুকুরের ভিতরে অনেক গাছপালা থাকে না, উদ্ভিদ, জলজ উদ্ভিদ থাকে, ওদের থেকে তো অক্সিজেন উৎপন্ন হয়, অক্সিজেনও আছে।
তাহলে সমস্যা কি? তাহলে তো মরিচা পড়ার কথা পুকুরের ভিতরেও, কিন্তু না, আপনি যদি একটা রড পুকুরের ভিতরে ঢুকাই দেন বা পানির ভিতরে ঢুকাই দেন, কখনো মরিচা পড়বে না, 100% মরিচা পড়বে না। কেন পড়বে না? এখন এখানে একটা কনসেপ্ট আছে, সক্রিয়তার ক্রমশিরিজ। সক্রিয়তার ক্রমশিরিজ হলো গিয়ে আপনাদের পরবর্তীতে চ্যাপ্টারে পড়ানো হবে, কিন্তু এখানে একটু দেখানোর জন্য, এই ব্যাখ্যাটা দেওয়ার জন্য। সক্রিয়তার ক্রমশিরিজে বেশি সক্রিয় থেকে কম সক্রিয়, বেশি সক্রিয় থেকে কম সক্রিয় একটা সিরিজ আছে। সক্রিয় থেকে কম সক্রিয়, কম সক্রিয়, কম সক্রিয়, এর একটা সিরিজ আছে। আপনারা হয়তো বা পড়ছেন বা না পড়লেও একবার দেখেন। লি কে বা কা না মেগাইবা এলেন যেন ফিরে। এখন দেখেন, সবচেয়ে বেশি সক্রিয় মূল্য হলো গিয়ে লিথিয়াম। পরবর্তীতে যারা যারা আস্তে আস্তে যাবে তারা কম সক্রিয়, তারা মানে হালকা কম বিক্রিয়া করবে, আস্তে আস্তে একটা পর্যায়ে যেতে 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 নিষ্ক্রিয় মৌল হয়ে যাবে। এখন দেখেন, সক্রিয়তা ক্রমশিরিজের দুইটা কনসেপ্ট ছিল। এই যে দেখেন, এখান থেকে এতটুকু পর্যন্ত এরা কি করবে, পানি থেকে পানি পানি থেকে এইচ প্লাসকে পানি থেকে এইচ প্লাসকে বের করে দিতে পারবে, বের করে দিতে পারবে, পারবে। এখন পানিটা লিকুইড অবস্থায় থাকতে হবে। কি হবে? লিকুইড মানে নর্মাল পানি। নর্মাল পানি থেকে ওরা কি করতে পারবে, এইচ প্লাসকে বের করে দিতে পারবে। কিন্তু এই যে দেখেন, আয়রন থেকে এই এতটুকু, এই পরিমাণ যারা আছে ওরা পানি থেকেই এইচ প্লাস বের করতে পারবে, এইচ প্লাস পানি থেকে এইচ প্লাস বের করতে পারবে, বের। আবার এই পানিটা, এই পানি না, এই পানিটা হলো গিয়ে জলীয় বাষ্প, গ্যাস, জি। এই গ্যাস অবস্থা থেকে এইচ প্লাসটাকে বের করে দিতে পারবে। এখন দেখেন, আপনার যদি আয়রন, আমরা যে মরিচের সংকেতটা লিখলাম, আয়রন প্লাস অক্সিজেন প্লাস পানি, এই যে গ্যাসিয়াস অবস্থায়, গ্যাসিয়াস অবস্থায় করার কারণে, এই যে গ্যাসিয়াস অবস্থায় করার কারণে এই যে জি, কারণ কি এই এতটুকু থেকে এতটুকু এই সবগুলো গ্যাস থেকে বার করতে পারে। আর এই যে এই এতটুকু, এই কয়টা কি করে, পানি থেকেও, লিকুইড অবস্থা থেকেও এইচ প্লাস বার করতে পারে। কিন্তু আয়রন শুধুমাত্র গ্যাস অবস্থা থেকে বের করতে পারে। এখন দেখেন, আয়রন অক্সিজেন আর পানির সাথে বিক্রিয়া করছে। এখন দেখেন, পানি নিয়ে যদি আমরা ভাঙি, একটা এইচ প্লাস পাওয়া যায়, ও এইচ মাইনাস পাওয়া যায়। এই যে দেখেন, পানি এইচ প্লাসকে প্রতিস্থাপিত করে দিতে পারবো, বা পানি এইচ প্লাসকে বের করে দিতে পারবো। এই আয়রনটা এইচ প্লাস থেকে বের করে দিতে পারবো, এই ইয়া থেকে, পানি থেকে আয়রনটাকে এইচ প্লাস বের করে দিতে পারবো। কারণ কি, এটা গ্যাস অবস্থায় আছে, জি, গ্যাস। এখন দেখেন, যার কারণে কি হয়, যে পানি আর আয়রন বিক্রিয়া করে Fe2O3 আর পানি H2O উৎপন্ন হয় এক্স পরিমাণ। কিন্তু যদি আমি এই জায়গায়, সেম জায়গায় আয়রন দিই, আয়রন অক্সিজেন তো আছে, সমস্যা নেই, কিন্তু পানি দিই, কিন্তু আমি নিচে লিখলাম না এটা কি, লিকুইড। আচ্ছা, লিকুইডই লিখে দিলাম, তাহলে জীবনেও বিক্রিয়া করবে না। কারণ কি, বিক্রিয়া না করার কারণ হলো গিয়ে এই যে আয়রনটার ক্ষমতা হলো গিয়ে গ্যাস থেকে বা জলীয় বাষ্প, এটার নাম কি, জলীয় বাষ্প থেকে পানি বার করতে পারে। কিন্তু এই যে লিকুইড বা তরল পানি বা নর্মাল পানি থেকে আয়রন এইচ প্লাস বার করতে পারে না। এই জায়গায় বিক্রিয়া হয়, কারণ এই যে এইচ প্লাসটাকে আয়রন বার করে দিতে পারে, কিন্তু বার করে এই আয়রনটা ওই জায়গায় ঢুকে যায়, যার কারণে দেখেন এই জায়গায় কোনো এইচ প্লাস নাই, বা দেখছেন, যার কারণে এখানে কোনো এইচ প্লাস থাকে না, যার কারণে মরিচাটা পড়ে। যদি বলে তাহলে মরিচার সংকেতটা কি, মরিচার সংকেত হলো আয়রন বা লোহার সাথে অক্সিজেন এবং জলীয় বাষ্প বা গ্যাসীয় পানি, বুঝতে পারছি। কিন্তু যদি আপনি আয়রন আর পানি লাগাই দেন, তাহলে এটা ভুল। আমি প্রথমে ভুল বলছি, কারণ কি, যাতে আপনারা এটা বুঝেন যে আয়রনের সাথে গ্যাসিয়াস অবস্থায় পানি যুক্ত করতে হবে। আপনি একটা রড বা লোহা পানির ভিতরে ঢুকাই দিলেন, কখনো ইয়া পড়বে না, মরিচা পড়বে না। হয়তো এটার উপরে শ্যাওলা পড়তে পারে, অনেক কিছু পড়তে পারে, মরিচা পড়বে না, বুঝছেন।
যদি ওই জায়গায় গ্যাসিয়াস অবস্থার পানি হয় বা কোনো একটা সিস্টেম করে হয় তাহলে হয়তো পড়তে পারে, কিন্তু এইভাবে পড়বে না, কোনোদিনই পড়বে না। ওকে, এখন আমরা আকরিক সম্পর্কে বলবো। আকরিক জিনিসটা কি? আসলে কিছু কিছু মৌল আছে যেগুলো আমরা মনে করেন মুক্ত অবস্থায় পাই না। মনে করেন আমার দরকার, যেমন মুক্ত অবস্থায় পাই না, আর মুক্ত অবস্থায় পাই না দেখেই ওদের আকরিক হিসেবে নিতে হয়। এখন মুক্ত অবস্থায় পাই না কেন? আসলে ওইগুলা আরেকটা যৌগের সাথে লেগে থাকে, লেগে থাকার কারণে কি হয়, ওরা আকরিক হিসেবে থাকে, মানে একটা যৌগ আকারে থাকে, ওইখান থেকে আমাদের বের করে নিতে হবে পরমাণুটা, বুঝছেন? যেমন দেখবেন গ্রুপ টুরে বলা হয় গ্রুপ গ্রুপ টুকে বলা হয় মৃৎ ক্ষার ধাতু। মৃৎ ক্ষার মানে কি? মৃৎ মানে মাটি, মানে মুক্ত অবস্থায়, প্রকৃতিতে ওদের মুক্ত অবস্থায় পাওয়া যায়। গ্রুপ টু এর কি আছে? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোনসিয়াম, এইগুলা এইগুলা কি হয়, প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায়। কিন্তু এই যে দেখেন আকরিক হিসেবে কিছু কিছু মৌল আছে যেগুলো মুক্ত অবস্থায় পাওয়া যায় না। এই যে আপনি আয়রন, এফি, এই এফি কোনোদিনই পাবেন না। এফি পাইতে গেলে আকরিক হিসেবে থাকবে। অ্যালুমিনিয়াম শুধু অ্যালুমিনিয়াম পাবেন না, আকরিক হিসেবে থাকবে। একটা এক্সাম্পল দেখাই, যেমন দেখেন অ্যালুমিনিয়ামের একটা আকরিক হলো গিয়ে বক্সাইট, নাম শুনছি বক্সাইট। এখন বক্সাইট জিনিসটা কি দেখেন, এই অ্যালুমিনিয়াম প্রকৃতিতে মুক্ত অবস্থায় থাকে না, তারা ডাইরেক্ট কি করে আরেকটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে দেবে, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি করে। এখনো সে শান্তি না, ও কি করছে, পানিও যুক্ত করে দিছে। এই যে এইটাকে বলা হয় বক্সাইট। এখন কথা হলো আরেকটু কাহিনী আছে, এটা সবসময় আমি এভাবে মনে রাখতাম, বক্সাইটের বি হলো গিয়ে 2টা লেটার, এখানে 2, তার মানে এটা হলো গিয়ে বক্সাইট। আপনি প্রকৃতিতে এইটা পাবেন, আপনি প্রকৃতিতে অ্যালুমিনিয়াম কোনোদিন পাবেন না। তার কারণে যারা বিজ্ঞানীদের অ্যালুমিনিয়াম যদি দরকার পড়ে তাহলে কি করে, ওরা বক্সাইটটা নেয়। বক্সাইটটা নেওয়ার পরে এইগুলা বের করে দেয়, বের করে দেওয়ার পরে এইখান থেকে অ্যালুমিনিয়ামটা এক্সট্রাক্ট করে বা বের করে। এখন দেখেন বইয়ের ভিতরে আরেকটা লেখা আছে, প্রথম ব্যবহৃত ধাতু হলো তামা মানে কপার। এখন দেখেন কপার, আর্জেন্টাম, অরাম, স্টেনাম, স্টিবিয়াম, এগুলোর ভিতরে পার্থক্য লাগে, কোনটার বাংলা কি হবে। দেখেন কপারের বাংলা হলো গিয়ে তামা, এটা কোনোদিনই ভুল যাবে না, কারই ভুল যাবে না। এই অরাম মানে স্বর্ণ, স্বর্ণ 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 বা সোনা যেটাই বলে। এখন দেখেন আমি দেখতাম যে টিভিতে দেখাইতো 4 কেজি 5 কেজি স্বর্ণ করে ওরা দেখায়, ওরা ফিলি, ওই জায়গায় থেকে মনে রাখবেন যে ওরা মানে হলো গিয়ে স্বর্ণ বা সোনা। হ্যাঁ, তার মানে আশা করি এটাও ভুল যাবে না। এখন দেখেন সবচেয়ে বেশি প্যাচ লাগে এই দুইটার মধ্যে, যে কোনটা টিন কোনটা অ্যান্টিমনি। এই যে দেখেন এন তে দেখবেন টিনেও ন আছে, এই জায়গায় এন আছে, এই যে ন আর ন। স্টেনাম মানে টিন, এই যে এখন থেকে আর ভুল যাবে না। আর স্টিবিয়াম মানে অ্যান্টিমনি, এটা একটা নাম স্টিবিয়াম, একটা নাম অ্যান্টিমনি, বাংলা নাম অ্যান্টিমনি। আর আর্জেন্টাম হলো গিয়ে সিলভার 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 মানে আর্জেন্টাম। এটা একটু দেখবেন, বাদ বাকি তো সব মুখস্থি। এখন দেখেন এই যে প্লাম্বাম, এই যে পিভি, এটার নাম হলো প্লাম্বামের আরেকটা নাম হলো গিয়ে লেড লেড। আর কি বাকি আছে, মার্কারি, এই যে এটাকে বলা হয় হাইড্রাজিনাম বা মার্কারি। আজকের পর থেকে এই মৌলগুলোর ভিতরে আর কোনো বেশ লাগবে না, কোনটা কপার, কোনটা সিলভার, কোনটা স্বর্ণ, কোনটা টিন, কোনটা অ্যান্টিমনি, কোনটা প্লাম্বাম, কোনটা স্টেনাম। ওকে, আপনাদের বইয়ে একটা লাইন লেখা আছে যে সংকর ধাতু কি। সংকর ধাতু হলো কি একটা ধাতু আরেকটা ধাতু, দুইটা ধাতু মিলিয়ে নতুন একটা জিনিস তৈরি করা হয়েছে, ওইটাকে বলা হয় সংকর ধাতু। ধরেন এই যে দেওয়া আছে কপার এবং টিন, এই যে এর আগেই বললাম যে এন, দেখছেন এখানে কাজে লাগতেছে এন মানে কি, এনটি মনে রাখবেন টি, কপার মানে তামা আর টিন, কি করছে,
মিলিয়ে একটা ধাতু তৈরি করছে বা একটা সংকরিত ধাতু তৈরি করছে, যার কারণে কি হয়েছে ওই জিনিসটা শক্ত হয়েছে। এখন সংকরণের ফলে লাভটা কি হয়, দেখবেন যে আপনার হাতের আংটি তো স্বর্ণের আংটি পড়ছে, স্বর্ণ দেখবেন চাপ দিলে কিন্তু বাঁকা হয়ে যায়, কিন্তু স্বর্ণের আংটি যত চাপ দিবেন বাঁকা হয় না। কারণ কি, স্বর্ণের আংটি বা রিংয়ের মধ্যে 100% গোল্ড থাকে না, 100% গোল্ড থাকে না, কিছু পরিমাণ ভেজাল দেওয়া হয়। ধরেন তামা দেওয়া হইলো বা সিলভার দেওয়া হলো, এটা ইচ্ছাকৃতভাবে ভেজাল দেওয়া হয়, অল্প পরিমাণ, হয়তো বিলো 10% বা 7% তামা, আর্জেন্টাইন এগুলো দেওয়া হয়। দেওয়ার কারণ কি, যাতে ওই জিনিসটা মজবুত থাকে, ওই স্বর্ণটা বা ওই ওই অর্নামেন্টসটা মজবুত থাকে। মজবুত থাকার কারণে কি মজবুত থাকার জন্য গোল্ডের সাথে তামা দেওয়া হয় বা ধাতুর সংকরণ করা হয়। যেমন এই জায়গায় কপারের সাথে টিন দেওয়া হয়েছে, যার কারণে কি হয়েছে, টিন দেখবেন যে নর্মাল হয়, কিন্তু এই দুইটা দেওয়ার কারণে একটা শক্তিশালী জিনিস তৈরি হয়েছে, শক্তিশালী শক্তিশালী ধাতু তৈরি হয়েছে, যার নাম দেওয়া হয়েছে ব্রোঞ্জ। ব্রোঞ্জ, এই ব্রোঞ্জ দিয়ে কি হয়, বড় বড় কি হয়, বড় বড় ধরেন চাকু বা অস্ত্র, হ্যাঁ, অস্ত্র তৈরি করা যায়। অস্ত্র, যে অস্ত্রগুলো অনেক বেশি টেকসই হয়। যদি আপনি তামা দিয়ে একটা অস্ত্র তৈরি করতেন, তামা কিন্তু এমনি হাত দিয়েই বেঁকা করা যায়, কিন্তু এখন এই অস্ত্রটা আপনি জীবনে বেঁকা করতে পারবেন না, অনেক বেশি টেকসই হবে। এই কারণে সংকর ধাতু আহ সংকর ধাতু তৈরি করা হয় দুই তিনটা করে ধাতু একসাথে মিলিয়ে। এখন দেখেন এই যে 3500 বিসি, মানে হলো যে খ্রিস্টপূর্ব 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 3500 সালে, 3500 খ্রিস্টপূর্বে এই কাজগুলো করা হয়েছে। এখন এই জিনিসগুলো মনে রাখবেন কিভাবে, মনে করেন আপনার পরীক্ষার মধ্যে আসছে যে সংকর ধাতু কোন কোন ধাতুর মধ্যে কোন কোন ধাতু দিয়ে তৈরি করা হয়েছিল, বা ব্রোঞ্জের ইংলিশ নাম আরেকটা নাম দেওয়া হয়েছিল অ্যালয়। তো এইগুলা মনে রাখার একটা ট্রিক্স আছে, যে শঙ্কর দাদার 35 বছর এর পূর্বেই কোটিতে ব্যথা, কোটিতে ব্যথা, কোটি মানে কি, কোটি মানে হলে কি কোমর, কোটিতে ব্যথা। এখন দেখেন এখানে আপনি বুঝতে পারবেন যে আমি আসলে কি বুঝাইতে যাচ্ছি। 35 বছর পূর্বে, তার মানে 35 আর পূর্বে মানে কি খ্রিস্টপূর্ব, ধরেন পূর্ব লিখলেন, আর 35 সাথে দুইটা শূন্য লাগাইবেন, 35 বছর পূর্বে। এই দেখেন কতে কপার আর টিতে টিন, আর টিনকে আপনি ইংলিশে লিখতে পারেন স্টিনাম, আর কপারে আপনি বাংলায় লিখতে পারেন তামা। এখন এর পরবর্তীতে যদি এমসিকিউ আসে, এখান থেকে আর ভুল করবেন না ইনশাল্লাহ। ওকে, এখন দেখেন ডেমোক্রিটাস, কিছু বিজ্ঞানীর নাম দেওয়া আছে, এই বিজ্ঞানীর নামগুলো ইম্পর্টেন্ট এবং মাঝে মধ্যে পেচ লাগে। দেখি ডেমোক্রিটাস কি করছে, অ্যাটম নামটা দিছে। অ্যাটম নামটা মানে কি, অ্যাটম নামটা মানে হলো কি পরমাণু অবিভাজ্য মানে কি একটা সার্টেন লেভেলের একটা জিনিসকে ভাঙতে এরকম একটা পর্যায়ে যাওয়া যায় যখন এটাকে আর ভাঙা যায় না। যেমন একটা ধরেন কার্বনে ভাঙতেছেন একটার পর একটা পারতেছেন, ভাঙার পরে দেখবেন ইলেকট্রন প্রোটন নিউট্রন বার হয় এবং ভিতরে নিউক্লিয়াস থাকে। এখন নিউক্লিয়াসও ভাঙলে অনেক শক্তি গুচ্ছ পাওয়া যায়, আরো অনেক কিছু পাওয়া যায়, কিন্তু উনি ইলেকট্রন প্রোটন নিউট্রন পর্যন্ত যাওয়ার পরে উনি বলেছেন যে এটা অবিভাজ্য এবং এরপরে আর যাওয়া যাবে না। পরে অনেক বিজ্ঞানী আছে যারা ওইগুলো মানে নেই এবং পরবর্তীতে এগুলো আবিষ্কার হয়েছে, কিন্তু ততক্ষণ পর্যন্ত ডেমোক্রিটাস বলছিল যে অ্যাটম অবিভাজ্য। এখন এই জিনিসটা সবসময় মনে থাকে না যে ডেমোক্রিটাস অ্যাটম বলছে। তো এটার জন্য একটা টিপস লেখেন যে অ্যাটমিক বম, না ডাইরেক্ট বাংলায় লিখি অ্যাটমিক বোম এর ডেমো দেও। পরে কিং জং উন বলছে যে অ্যাটমিক বোমের ডেমো দাও,
ডেমোতে ডেমোক্রিটাস, অ্যাটমিকতে অ্যাটম, অ্যাটম কে দিয়েছে? ডেমোক্রিটাস দিয়েছে। এর পরবর্তীতে যেন ভুল না যায়। আচ্ছা, জাবির ইবনে হাইয়ান আর ল্যাবুইসিয়ে। এখন জাবির ইবনে হাইয়ান আর ল্যাবুইসিয়ে এই দুইটার মধ্যে আমার অনেক কোশ্চেন থাকে যে কি হয় না হয়। এই যে দেখেন, প্রথম গবেষণাগারে রসায়নের চর্চা, রসায়নটা প্রথম গবেষণাগারে যিনি পরমাণু টরমাণু চেক করছে, ওর ভিতরে প্রথম যে ছিল উনি ছিলেন জাবির ইবনে হাইয়ান। এখন দেখেন এই যে হাইয়ানে হাই হাই দেখবেন, হ্যাঁ ব্রিটিশরা বা বিদেশিরা একজনের সাথে আরেকজন দেখালে প্রথমে বলে হাই। এই যে প্রথমে হাই বলা, তার মানে প্রথম গবেষণাগারে রসায়নের চর্চা কি করছে? হাই। এই টিপস অনুযায়ী মনে রাখবেন। এখন কথা হলো, ওনাকে আগের কালে রসায়নের জনক বলা হতো, রসায়নের জনক বলা হতো। কিন্তু উনি অত বেশি অবদান না রাখার কারণে ওনার পরবর্তীতে একজন ছিল যার নাম ল্যাবুইসিয়ে। দেখেন নামটার ভিতরে ল্যাব মানে রসায়ন, হ্যাঁ রসায়ন গবেষণাগার। উনি নামই ল্যাব, এই কারণে রসায়নের জনক। উনি ল্যাবের ভিতরে বহুত এক্সপেরিমেন্ট করছে, এই কারণে ওনাকে বলা হয়েছে আধুনিক রসায়নের জনক। কি করছে? ওর কিছু অবদানের মধ্যে একটা হলো পদার্থ ও এদের উপাদান শনাক্ত করে। পদার্থের মধ্যে কি থাকে, বা একটা মেটাল বা একটা জিনিস বা একটা ধাতু এর মধ্যে কি থাকে, ওই জিনিসগুলো শনাক্তকরণ করছে এবং পরিমাপও করছে যে এই পদার্থটা এই পরিমাণ, এই পদার্থটা এই পরিমাণ। এবং পরীক্ষা ভিত্তিক রসায়ন ওনার দ্বারাই সম্প্রসারিত হয়েছে বা ওনার দ্বারাই পরিচালিত হয়েছে বা ওনার থেকে শুরু হয়েছে। এই কারণে ল্যাবুইসিয়েকে বলা হয় আধুনিক রসায়নের জনক। এখন আপনাদের পরীক্ষায় সবসময় আসে যে জাবির ইবনে হাইয়ান নাকি ল্যাবুইসিয়ে, পদার্থ রসায়নের জনক কে? এখন রসায়নের জনককে যদি প্রশ্ন আসে তাহলে অ্যান্সার হবে ল্যাবুইসিয়ে। কখনোই আপনারা এইটা অ্যান্সার দিবেন না। যদি অ্যান্সারে দুইটা থাকে, হাইয়ানও থাকে ল্যাবুইসিয়েও থাকে, এটা অনেকবার প্রশ্ন আসছে, তাহলে কোনটা রসায়নের জনক? তার মানে ল্যাবুইসিয়ে। এই যে দেখেন, রসায়নের জনক, রসায়ন মানে প্র্যাকটিক্যাল জিনিস, প্র্যাকটিক্যাল ল্যাবে গিয়ে প্র্যাকটিক্যাল করতে হবে। এই জায়গা থেকে মনে রাখবেন যে ল্যাবে গেলে প্র্যাকটিক্যাল করতে হবে, এটাই আধুনিক মানে ডিজিটাল রসায়নের। দেখেন, আরবের মুসলিমরা ওরা একটা চেষ্টা করতেছিল, কারণ ওই টাইমে স্বর্ণই ওদের কারেন্সি ছিল, ওদের লেনদেন হতো। তাহলে ওরা কি করছে? মুসলিমরা না তো মুসলিম দার্শনিক যারা সায়েন্টিস্ট ছিল, তো ওরা কি করছে? কপার, টিন এবং সীসা, ওই টাইমে এগুলো নর্মাল, মানে অনেক কম দামে পাওয়া যায়। এই কম দামি জিনিস থেকে বেশি দামি জিনিস মানে গোল্ড বানাইতে চাইছিল, স্বর্ণ বানাইতে চাইছিল। স্বর্ণের সংকেত কি? অরাম। একটু আগে আমি বললাম যে অরাম মানে স্বর্ণ, কি কারণে? অরাম। ওকে, এই কপার, টিন ও সীসা দিয়ে স্বর্ণ বানাতে চাইছিল, কিন্তু অবশেষে ওরা পারে নাই। ওরা আরেকটা জিনিস চাইছিল যে ওরা অমৃতাও তৈরি করতে চাইছিল, কিন্তু ওরা পারে নাই। এখন দেখেন, এটা অনেক সময় এমসিকিউতে আসে। এখন এমসিকিউতে আসলে কিভাবে মুখস্থ রাখবো বা কিভাবে মনে রাখবো? দেখেন, আরবের লোকেরা সিটিতে সোনা খুঁজতে গিয়ে কপার পেল। দেখেন, কপার একটা পাইল। এই যে সোনা খুঁজতে গিয়ে মানে সোনা বা গোল্ডের আশায়, এই যে অরাম, এই গোল্ডের আশায় কি করছে? সিটিতে গেছে। সিতে কি? আর সিতে কি? এস এন টি। আর পেলো, পেলোতে প্লাম্বাম, পিবি। এত কিছু মনে রাখার দরকার নেই, কিন্তু যারা আসলে মনে রাখতে পারে না তাদের জন্য এটা। কিন্তু এটাতে এমনি মনে থাকে, যে অনেক বেশি বললে এমনি মনে থাকে। কপার, টিন, সীসা। এখন আগের চ্যাপ্টারে না, আগের ভিডিওতে আমি একটু বলছিলাম যে সীসা, এই যে সীসা জিনিসটা একটু উল্লেখ করে নেই। এই যে আমরা প্লাম্বাম লিখি না, প্লাম্বাম, এটারই নাম হলো গিয়ে লেড, এটার আরেক নাম হলো গিয়ে সীসা। ওকে, ওই জায়গায় লিখে রাখবেন যে এটার আরেকটা নাম হলো গিয়ে সীসা। ওকে, আর দেখেন ডেমোক্রিটাস বলছে অ্যাটম অবিভাজ্য, কিন্তু ওরই সময় সাপেক্ষে মানে ওরই লগের একজন ছিল, ওনার নাম ছিল অ্যারিস্টটল। উনি আবার একটু বেশি প্রকৃতি প্রেমী ছিল। উনি কি করছে? উনি বলতেছে না আমি এগুলো মানি না,
আমি জানি দুনিয়ার সবকিছু মাটি পানি বায়ু দিয়ে হবে, আর কোনো কিছু দিয়ে হবে না। মাটি পানি বায়ু। ওকে, আচ্ছা, আমরা যখন বই পড়ি বা কোনো বিজ্ঞানীর নাম পড়ি, বা একটু আগেই আমরা দেখলাম যে 3500 খ্রিস্টপূর্ব, এই খ্রিস্টপূর্ব খ্রিস্টাব্দ, এই জিনিসগুলো কি কি? এই জিনিসগুলো আসলে সমাজের পড়া, কিন্তু তবু আমরা যদি চাই, আহ, আমি চাই যে এই জিনিসটা আপনাদের পড়াই দিই, যার কারণে আপনাদের এই জিনিসটা আর কোনদিন পেচ না লাগে বা ভয় না লাগে। দেখেন, খ্রিস্টাব্দ আর খ্রিস্টপূর্ব, খ্রিস্টাব্দের যদি ইংলিশ লিখি বিসি দিয়ে লেখা হয়, বিসি। এই যে সরি, খ্রিস্টপূর্বরে যদি আমরা লিখি বিসি দিয়ে লেখা হয়। এই যে দেখেন, এটা মনে রাখবেন কিভাবে। পূর্ব, পূর্ব মানে কি? বিফোর, বিফোর, বিফোর। আর সিতে বলা হয় খ্রিস্ট, CHRIST, খ্রিস্ট। আর এডিতে রাখা, এডিতে বলা হয়, এডি এর ফুল মিনিং হলো অ্যানোডমি, অ্যানোডমি, অ্যানোডমি। এই দুইটার মানে কি? বিফোর খ্রিস্ট আর অ্যানোডমির মানে কি? বিফোর খ্রিস্ট হলো গিয়ে যিশু খ্রিস্ট, বা যিশু খ্রিস্ট, এই যে যিশু খ্রিস্ট। আপনাদের খ্রিস্টান ধর্মে আপনাদের যিশু খ্রিস্ট জন্ম হওয়ার পরে সাল গণনা শুরু হয়েছে। যার কারণে কি হয়েছে, যিশু খ্রিস্ট মনে করেন জন্ম নিছে একটা তারিখে, উনি জন্ম নিয়েছে বা জন্মগ্রহণ করছে। জন্মগ্রহণ করার পরে একটা বছর যাওয়ার পরে সবাই সাল গণনা করছে 1 বছর, 1 বছর, বা এইটারই বলা হয়েছে এক এডি, এডি। এডি মানে কি? খ্রিস্টাব্দ, খ্রিস্টাব্দ, খ্রিস্টাব্দ। আমরা এই জিনিসটা, আমরা এই দুইটা জিনিসই ব্যবহার করি না, আমরা ব্যবহার করি সাল, 1 সাল। এর পরবর্তীতে 2 সাল গেল, 3 সাল গেল, 4 সাল গেল, এবং এখন 26 সাল চলতেছে, 26 সাল। হ্যাঁ, আমরা সাল লিখতে পারি, এটা খ্রিস্টাব্দ লিখতে পারি, খ্রিস্টাব্দ। এটাকে আমরা ইংলিশে এডিও লিখতে পারি, ঠিক আছে। এখন দেখেন, যিশু খ্রিস্ট একটা সার্টেন টাইমে জন্মগ্রহণ করছে, ঠিক আছে, কিন্তু সার্টেন টাইম জন্মগ্রহণ করার আগেও তো পৃথিবী চলছে, পৃথিবী চলছে না? পৃথিবী তো বয়সটা ওই ওই সালগুলা গণনা করা হবে, করা দরকার। তাই ওরা কি করলো, যে জন্মের আগের থেকে, মানে জন্ম হওয়ার পূর্বে, পূর্বের তো উল্টা দিক থেকে গণনা করলো। এই যে এক, তার মানে যিশু খ্রিস্ট জন্মগ্রহণ যেই দিন করছে, ওর 1 বছর আগের বলা হয় যে 1 খ্রিস্টপূর্ব, খ্রিস্টপূর্ব। এখন ওর জন্মের 2 বছর আগে বলা হয় 2 খ্রিস্টপূর্ব, ওর জন্মের 3 বছর আগে বলা হয় 3 খ্রিস্টপূর্ব, ওর জন্মের 5 বছর আগে বলা হয় 5 খ্রিস্টপূর্ব। এইভাবে অনন্তকাল কত সাল আগে বা কত সাল কি করে কত বছর আগে পৃথিবী জন্ম হয়েছে বা পৃথিবী সৃষ্টি হয়েছে আমরা কেউ জানি না, কিন্তু এভাবে এভাবে যাইতে থাকে। এই কারণে আপনারা দেখেন যে ওই যে 3500 খ্রিস্টপূর্ব, 3500 খ্রিস্টপূর্ব, খ্রিস্টপূর্ব, পূর্ব লেখা থাকে। 3500 খ্রিস্টপূর্বের মানে কি? যিশু খ্রিস্ট জন্ম হওয়ারও 3500 বছর আগে। বুঝাইতে পারছি? যদি আপনাকে বলা হয় 3500 বিসি বা খ্রিস্টপূর্ব, খ্রিস্টপূর্ব, এটার মানে কি? এটার মানে হলো গিয়ে যিশু খ্রিস্ট যদি যেই দিন জন্মগ্রহণ করবো, ওরও 3500 বছর আগের ঘটনা বলতেছে, 3500 বছর আগে, 3500 বছর আগে। এই কারণে এটা বলা হয় খ্রিস্টপূর্ব। এবং যিশু খ্রিস্ট জন্মের যত পরেরটা বলা হয় খ্রিস্টাব্দ। আগের কালে মানুষ অনেক দিন বেশি দিন বাঁচত, এখন একজন মানুষ 625 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করছে, কথার কথা খ্রিস্টাব্দ, সরি, একজন মানুষ 625 খ্রিস্টপূর্বেতে জন্মগ্রহণ করছে, এখন মারা গেছে হলো গিয়ে 525 খ্রিস্টাব্দে, তার মানে কি জানেন? তার মানে ওর তো ঠিকই আছে, ও এত, এটার মানে এইটা না যে 2625 সালে জন্মগ্রহণ করে 525 সালে মরে কিভাবে, এটা না। এটার মানে হলো গিয়ে 625 খ্রিস্টপূর্ব, মানে যিশু খ্রিস্ট জন্মগ্রহণ করছে, ওর 600 সাল আগে, 625 সাল আগে জন্মগ্রহণ করছে। আর ওর 525 বছর পরে ওর জন্মের বার্থ
জন্মের 525 বছর পরে গিয়া ও মারা গেছে। তার মানে ওর লাইফ সাইকেল হলে এই এতটুকু, মানে এত বছর উনি বাঁচছে, বুঝছেন? এটা হলো গিয়া খ্রিস্টাব্দ আর খ্রিস্টপূর্বের ভিতরে পার্থক্য। এর পরবর্তীতে যদি আপনাকে খ্রিস্টপূর্ব আর খ্রিস্টাব্দ নিয়ে কাহিনী করে, মানে প্রশ্ন করে, তাহলে বুঝবেন। এই যে দেখেন, 100 বছর, 100 বছর থেকে 110 বছর, 120 বছর, অনন্তকাল চলতে থাকবে। এখন 2060 সাল। আর এটা কি দেখেন, 500 বছর যদি বলে, তাহলে এটা পিছনের দিক দিয়ে 500 বছর, 400 বছর, 300 বছর। বুঝতে পারছি? এই জিনিসটা আপনি মাথা দিয়ে রাখবেন না, কারণ 500 বছর মানে উল্টা দিক দিয়ে 500 বছর। এইটার দরকার নেই, এটা মুছাই দিই। মুছাই দিয়ে এইভাবে মনে রাখবেন যে যীশু খ্রিস্টের জন্মের 1 বছর পরে হলো গিয়ে 1 খ্রিস্টপূর্ব, জন্মের 1 বছর পরে না, 1 বছর আগে বা পূর্বে 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, এটাকে বলা হয় খ্রিস্টপূর্ব, আর এটাকে বলা হয় খ্রিস্টাব্দ। খ্রিস্টাব্দটাকে আমরা সাল হিসেবে জানি। আবার বঙ্গাব্দ আর খ্রিস্টাব্দ নিয়ে পারাপারি লাগতে যায়। বঙ্গাব্দ 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 হলো গিয়ে এটা বাংলা সাল। বাংলা সালে দেখবেন বঙ্গাব্দ হলো গিয়ে, এখন বঙ্গাব্দ চলতেছে হলো গিয়ে 1, 2, 3, বাংলা আর ইংলিশ লেখা রয়েছে, 1, 2, 3, 4, 1432 খ্রিস্টাব্দ। ওকে, সরি, আমি ভুল করলাম। 1432 বঙ্গাব্দ। বঙ্গাব্দ বঙ্গাব্দ। আর যদি এখন বলে, এখন 2000, এখন কত খ্রিস্টাব্দ চলতেছে? 2026 খ্রিস্টাব্দ। 2026 খ্রিস্টাব্দ বা 2026 সাল। সাল বুঝতে পারছি? তাহলে অ্যানো ডমিনি বা খ্রিস্টাব্দ আর খ্রিস্টপূর্বের ভিতরে পার্থক্য বোঝা গেল। ওকে, আচ্ছা, আপনাদের মাঝে মাঝেই রসায়ন কি এটার সংজ্ঞা চাওয়া হয়। এখন মাঝে মধ্যে আমরা পড়তে গেলে আমরা মুখস্থ করি বা আমরা বুঝি না আসলে রসায়নের সংজ্ঞাটা কি পদার্থবিজ্ঞানের সংজ্ঞা দিয়ে দিলাম নাকি রসায়নের সংজ্ঞায় দিলাম। আসলে একটু দেখি রসায়ন আর পদার্থের ভিতরে পার্থক্য। রসায়ন পদার্থের গঠন, ধর্ম, পারস্পরিক রূপান্তর নিয়ে যেই শাখায় আলোচনা করা হয়। এখন আপনি মুখস্থ না করে একটু তাকান, একটা পদার্থ বা একটা মৌল, আয়রন, আয়রনের গাঠনিক স্ট্রাকচারটা কি, বা একটা এই গাঠনিক স্ট্রাকচারটা কি, ইলেকট্রন কয়টা, প্রোটন কয়টা, একটা পদার্থের ধর্ম, আয়রন কি ইলেকট্রন ত্যাগ করে নাকি গ্রহণ করে, এটা জারক নাকি বিজারক, এই যে ধর্ম বা পরস্পরের রূপান্তর যেই শাখার ভিতরে করা হয় ওইটাকে বলা হয় রসায়ন, যেই শাখায় এইগুলো গবেষণা করা হয়। আর ফিজিক্সটা কি বা পদার্থবিজ্ঞানটা কি? প্রকৃতির মৌলিক নিয়ম ও শক্তি। প্রকৃতির মৌলিক নিয়ম কি? মৌলিক নিয়ম কি? সূর্য সূর্য কোনো বাধা ছাড়াই পৃথিবীর ভিতরে আলো আলো বিকিরিত করে, আলো দেয়, আলো প্রদান করে, বা কারেন্ট চলতেছে, সব কিছুই প্রকৃতির মৌলিক নিয়ম বা মৌলিক নিয়মের ব্যতিক্রম হওয়া সম্ভব না। যেমন সবচেয়ে বেশি গ্রহণযোগ্য মৌলিক নিয়ম হলো গিয়ে সূর্যের চারদিকে আমরা ঘুরতেছি। বুঝতে পারছি? এটা একটা মৌলিক নিয়ম, এটাকে চাইলে আমরা ডিনাই করতে পারবো না, আমরা নিজেরা সূত্র বানাইতে পারবো না। ওই প্রকৃতির মৌলিক নিয়মগুলোই সায়েন্টিস্টরা বা বিজ্ঞানীরা কি করে বের করে আমাদের কাছে উপস্থাপন করে। এবং শক্তি, বিভিন্ন শক্তি, যেমন গতিশক্তি, বল, তাপ, এইসব নিয়ে বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাদের বলা হয় পদার্থবিজ্ঞান। এই দুইটাই বিজ্ঞানের শাখা, সায়েন্স। এখন বিজ্ঞানের আরো অনেক শাখা আছে, অ্যাস্ট্রোনমি, জিওলজি, জুওলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স, বায়োলজি, অনেকগুলোই আছে বিজ্ঞানের অনেক শাখা। এখন দেখেন বিজ্ঞানের এই শাখার ভিতরে পদার্থবিজ্ঞানে ফোকাস করা হয় শক্তি আর গতিশক্তি, এই জিনিসটাকে ফোকাস করা হয়। আর কেমিস্ট্রিতে ফোকাস করা হয় রাসায়নিক পরিবর্তন ও যৌগ নিয়ে আলোচনা করা হয় রসায়নে। রাসায়নিক পরিবর্তন, যৌগ নিয়ে আলোচনা করা হয়, এবং পদার্থবিজ্ঞানের গতিশক্তি ও শক্তি নিয়ে আলোচনা করা হয়। এখন রসায়নে কি কি এক্সাম্পল আছে? যেমন লবণ তৈরি করা, এটা একটা রসায়ন। দহন তাপ বা দহন বিক্রিয়া, এসিড বেস প্রতিক্রিয়া, ক্ষার অম্ল ক্ষার, এবং ধাতু অক্সিজেনের বিক্রিয়া, এইগুলো হলো কেমিস্ট্রিতে আলোচনা করা হয়। কিন্তু ফিজিক্সে দেখেন, ফিজিক্সে আমরা বল নিয়ে আলোচনা করি, ভর নিয়ে আলোচনা করি, তাপ নিয়ে আলোচনা করি, আলো নিয়ে আলোচনা করি। এইগুলো হলো ফিজিক্সের একটা পার্ট, আর এগুলো হলো রসায়নের একটা পার্ট, এগুলো জানার জন্য। কিন্তু রসায়নের সংজ্ঞাটা কি? যেই শাখায় পদার্থের, মানে একটা অ্যাটম বা পদার্থের কি বলা হয়,
পদার্থের গঠন, ধর্ম আর কি, গঠন, ধর্ম আর এর পারস্পরিক রূপান্তর নিয়ে আলোচনা করা হয়, তাকে বলা হয় রসায়ন। ওকে, আচ্ছা, এখন আমরা পড়বো যে কাঁচা আম টক কিন্তু পাকা আম মিষ্টি। কেন? কেন এটা বোঝার জন্য দেখেন, কাঁচা আম, একটা আম যখন কাঁচা থাকে, আম যখন কাঁচা থাকে তখন এর মধ্যে দুইটা অ্যাসিড থাকে, একটা হলো গিয়ে সাকসিনিক অ্যাসিড, সাকসিনিক অ্যাসিড, এবং আরেকটা হলো গিয়ে ম্যালেইক অ্যাসিড, ম্যালেইক অ্যাসিড। এই অ্যাসিডগুলো থাকার কারণে কাঁচা আম যখন খাই তখন আমাদের টক লাগে। কিন্তু এই আমের উপরে বিভিন্ন আলো পড়ার কারণে এর মধ্যে আমের ভিতরে, আমের সেলগুলোর ভিতরে বিক্রিয়া হয়। বিক্রিয়া হওয়ার কারণে কি হয়, এই সাকসিনিক অ্যাসিডটা গ্লুকোজ, এই ম্যালিক অ্যাসিডটা ফ্রুক্টোজে পরিণত হয়, ফ্রুক্টোজ। এখন গ্লুকোজ আর ফ্রুক্টোজ কি, এগুলো হলো কি এক ধরনের শর্করা, এটাও শর্করা, এটাও শর্করা, শর্করা, শর্করা বা চিনি, চিনি 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 এইগুলো নিয়ে আপনাদের ইন্টারমিডিয়েটে কোষ রসায়নে অনেক বিস্তারিত আলোচনা আছে, এবং বায়োলজিতে হয়তো বা জীববিজ্ঞানে আপনারা পাবেন যে কার্বোহাইড্রেট বা শর্করা কোনটা। এগুলো হলো গিয়ে শর্করা, গ্লুকোজ শর্করা, ফ্রুক্টোজ শর্করা। এবং আপনি জানলে অবাক হবেন যে একটা চিনি, চিনিরে যদি আমরা ভাঙি, একটা চিনিরে ভাঙলে আমরা গ্লুকোজ পাবো, আর এইতে একটা ফ্রুক্টোজ পাবো। গ্লুকোজ আর ফ্রুক্টোজ দুইটাই সেম, একটা হলো কি গ্রেপ সুগার, একটা হলো ফ্রুট সুগার। গ্রেপ মানে কি আঙ্গুর, আঙ্গুর থেকে যেটা পাওয়া যায়, আর এটা হলো কি ফ্রুট থেকে যেটা পাওয়া যায়। ওকে, তাহলে গেল যে এই কারণেই কাঁচা আম টক এবং পাকা আম মিষ্টি। এখন দেখেন, মাঝে মধ্যে পরীক্ষার মধ্যে যদি সাকসিনিক অ্যাসিডের সংজ্ঞা চায় বা ম্যালিক অ্যাসিডের সংজ্ঞা চায়, তাহলে কিভাবে মুখস্থ করবো? এখন দেখেন, সাকসিনিক অ্যাসিড আর ম্যালিক অ্যাসিডের সাথে আমি একটা টার্টারিক অ্যাসিড লিখি, এটারও মাঝে মধ্যে সংকেত চায়। এখন এগুলো মুখস্থ করবে কিভাবে? একটু ভালোভাবে খেয়াল করলে দেখা যায় যে এই মাঝখানে হাইড্রোজেন প্রত্যেকটা 6টা, তার মানে হাইড্রোজেন নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, তাহলে আমরা এটা মুছে দিই। এখন মাথা ব্যথা হলে গিয়ে কার্বন নিয়ে সাকসিনিক অ্যাসিড, দুইটার সাথে সাকসিনিক, দুইটার সাথে মনে করেন 6, মুখস্থ করার জন্য। তার মানে কার্বন যেটা 6, ওটা সাকসিনিক, কি বলে সাকসিনিক অ্যাসিড। এখন আপনাকে এরকম কোনো সংজ্ঞা, এরকম কোনো বিক্রিয়া দিবে না এটা 6, আরেকটাও 6 দেওয়া, এই H5, এটা H4 দেওয়া, এরকম কোনো ইয়া দিবে না, সংকেত দিবে না। আপনাকে এই 3টে সংকেত দিবে, আরেকটা সংকেত বানিয়ে দিবে। তো এই জায়গা থেকে বুঝতে হবে যে সাকসিনিক অ্যাসিডের কার্বন সংখ্যা 6টা। এখন তবুও যদি আপনার সমস্যা হয়, সাকসিনিক অ্যাসিড 1 2 3 4, 4টা কি আছে, 4টা অক্ষর আছে, তা 4টা অক্ষর থাকলে ও অক্সিজেন 4। ওকে, মুখস্থ করে দিন। এখন দেখেন ম্যালিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিডের 1 2 3 4, 4টা আছে, 4টা অক্ষর আছে, তার মানে কার্বন 4টা। ওকে, এখন দেখেন টার্টারিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিডের 4টা নাই, কিন্তু টার্টারিক অ্যাসিডের C4, দুইটাই তো C4, তাহলে ভাই মনে রাখবো কি হবে? দেখেন, টার্টারিক অ্যাসিডের এইটাও সমান, এটাও সমান, দুইটা ট, দুইটা দুইটা র, দুইটা ট, দুইটা ট, দুইটা র, দুইটা ট, দুইটা র, তার মানে 4টা। এই কারণে এটা C4 হয়েছে। এখন C4 এটাও, C4 এটাও, তাহলে আপনি কোনটা রাখবেন? এখন দেখেন, সাকসিনিক অ্যাসিডের C6, এটারও O6। এখন এটা মনে রাখতে হলে কিভাবে মনে রাখতে হবে? দেখেন, প্রত্যেকটা সংজ্ঞা লিখি। সাকসিনিক অ্যাসিড C6, H6, এবার এই 6টা দিই, O4। আবার দেখেন C4, H6, O5। এখন দেখেন আবার দিই C4, H6, O6। আপনি একটু প্যাটার্ন ফলো করতে পারতেছেন? সাকসিনিক অ্যাসিডের দুইটা সেম, টার্টারিক অ্যাসিডের দুইটা সেম, কিন্তু ম্যালিক অ্যাসিডে একটাও সেম না, সেম না। যদি ক্রিটিক্যাল প্রশ্ন করে তাহলে ম্যালিক অ্যাসিডটা চিনবেন কিভাবে? কোনোটাই সেম না, 1 নাম্বার কথা। ম্যালিক অ্যাসিডের অক্ষর বলবেন 1 2 3 4, 4টা আছে C4, C4 তো টার্টারিক অ্যাসিডের আছে, সমস্যা নেই। কিন্তু টার্টারিক অ্যাসিডের সেম জিনিস আছে, 1 2
এক দুই, মানে সেম জিনিস আছে সেম, তার মানে ওই জায়গায় সেম দুইটা থাকবে, সেম দুইটা, এই যে একটা এই যে একটা, দুইটা দুইটা পরমাণুর সেম কোয়ান্টিটি থাকবে। এটা হলো মুখস্থ করার ট্রিক্স, যদি পারেন দেখেন, না তাহলে সমস্যা। এখন পেটের অ্যান্টাসিড অ্যাসিডের জন্য, পেটের অ্যাসিডিটির জন্য অ্যান্টাসিড খাওয়া লাগে। কেন খাওয়া লাগে? অ্যাসিডিটি দেখে বুঝতেছি যে অ্যাসিডে কোনো কাজ করছে বা অ্যাসিডের প্রতিক্রিয়া কিছু হয়েছে। হ্যাঁ, আমাদের যখন পাকস্থলীটা থাকে, এই পাকস্থলীটা অম্লীয় পরিবেশে থাকে, অম্লীয় পরিবেশ, অম্লীয়, এবং অম্লীয় পরিবেশে এই পাকস্থলীতে আমাদের খাদ্য পরিপাক হয়, পরিপাক হয়। কিন্তু দেখা যায় আমরা মাঝে মধ্যে অনেক বেশি অম্লীয় জিনিস খাই, আমরা বেশিরভাগ যা জিনিস খাই বেশিরভাগই অম্লীয়। কিন্তু একটু চিন্তা ভাবনা করে দেখবেন যে আমাদের রক্তের পিএইচ হলো গিয়ে 7.45, তার মানে 7.35 থেকে 7.45, তার মানে একটু সামান্য ক্ষারীয়, সামান্য ক্ষারীয়, সামান্য ক্ষারীয়, ক্ষারীয়। আমাদের রক্ত ক্ষারীয়, আমাদের সব ক্ষারীয়, কিন্তু আমরা এত বেশি অম্লীয় জিনিস খাই, এই জায়গার পিএইচ বাইরে যায় বলে, পিএইচটা কমে যায়, পিএইচ কমা মানেই অ্যাসিড বা এই পাকস্থলীর ভিতরে যদি অনেক বেশি অ্যাসিড অনেক বেশি হয়ে যায়, বা অনেক বেশি অ্যাসিড জাতীয় খাবার খান, কোল্ড ড্রিঙ্কস বা অনেক অ্যাসিড জাতীয় খাবার খাইলে কি হয়, এই জায়গায় পিএইচটা কমে যায়, অ্যাসিডটা বাইরে যায়, অম্লীয় পরিবেশ অনেক বেশি হয়ে যায়, যার কারণে কি হয়, অ্যাসিডিটি হয়, অ্যাসিডিটি হওয়ার কারণে কি হয়, পেটে ব্যথা বা একটু সমস্যা হয়। এই কারণে আমাদের এটার জন্য অ্যান্টাসিড খাওয়া লাগে। অ্যান্টাসিড একটা ঔষধ। এখন অ্যান্টাসিড ওষুধটা কি? দেখেন, একটা জায়গায় এই যে এই পাকস্থলীটায়, পাকস্থলী ভাবলাম কি, এই পাকস্থলীতে অ্যাসিড আছে। এখন বুঝার স্বার্থে মনে করেন, এভাবে কোয়ান্টিটি করা হয় না, মনে করেন 3টা অ্যাসিড আছে, 3টা এইচ প্লাস আছে, বা অ্যাসিড আয়ন বা প্রোটন আয়ন, যেটাও 3টা এইচ প্লাস আছে। 3টা এইচ প্লাসে খাদ্য নর্মালভাবে পরিপাক করতে পারে। আপনি একটু অনেক বেশি খেয়ে দিয়েছেন, খাওয়ার কারণে গেছে 3টা না থাকে, ও 5টা এইচ প্লাস হয়ে গেছে, তখন তো অ্যাসিডিটি ধরা শুরু করবে, অ্যাসিডিটি হওয়া শুরু করবে। এখন কি করতে হবে? এই 5টাতে আমার 2টা কমাই দিতে হবে। 2টা কমাই দিতে গেলে আমরা যেমন চিনির বিপরীত লবণ দিই, লবণের বিপরীত চিনি দিই, মিষ্টির বিপরীত এরকম। তো এরকম আমরা অ্যাসিডের ক্ষেত্রে বলি, অ্যাসিডের বিপরীতে আমরা কি দিব? ক্ষার দিব, ক্ষারের ইংলিশ হলো কি বেস। তার মানে আমাদের ক্ষার দিলে, পেটের যদি ক্ষার দিই, তাহলে এই 2টা এইচ প্লাস প্রশমিত হয়ে যাবে, যার কারণে দেখা গেলো আমার পেটটা আবার ঠিক হয়ে গেছে, অ্যাসিডটা মাত্রায় আছে, নিয়ন্ত্রিত মাত্রায় আছে। এই অ্যান্টাসিড ওষুধ দুটো আসলে হাইড্রোক্সাইড এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এই দুইটাকে অ্যান্টাসিড বলা হয়, কারণ এই দুইটা যখন যায়, পাকস্থলীর ভিতরে থাকে HCl, আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ধরেন একটাই দিলাম, AlOH। এখন দেখেন অ্যালুমিনিয়ামের যোজনী কত? 3, ওর যোজনী বলে দিব, আর হাইড্রোক্সাইডের যোজনী নাই, এই কারণে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এইটা। এই কারণে আমরা এখানে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড দিলাম এবং HCl দিলাম। দিলে কি হয় দেখেন, এটা অ্যাসিড, এটা ক্ষার, একটা অ্যাসিড আর একটা ক্ষার বিক্রিয়া করে কি হয়? প্রশমন বিক্রিয়া হয়, প্রশমন বিক্রিয়া হওয়ার কারণে কি হয়? লবণ আর পানি উৎপন্ন হয়, লবণ পানি উৎপন্ন হয়, এবং পরবর্তীতে ফলশ্রুতিতে দেখা যায় যে পিএইচটা নিয়ন্ত্রিত থাকে, নিয়ন্ত্রিত